আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। দুপুর থেকেই জামিল বেশ দৌড়াদৌড়ির মধ্যে আছে। এক মুহূর্তও দম ফেলার ফুরসত পাচ্ছে না। 3টে বেজে গেছে, এখনও দুপুরের খাওয়া হয়নি। আগামীকাল ক্যাম্পাসের 3 দিনে জামাত বের হবে। জামাতটা বের হওয়া খুব জরুরি। জামিলের দীর্ঘদিনের ইচ্ছা ভার্সিটি ক্যাম্পাস হবে দিনের আলোয় উজ্জ্বল আলোকময়। জামিলের অক্লান্ত মেহনতে এ পর্যন্ত বেশ কয়েকজন বন্ধু দিনের উজ্জ্বল কোমল আলোয় আলোকিত হয়েছে। আগামীকালের জামাতের জন্য 17 জন তৈরি হয়েছে। নাম লেখা ছিল 30 জনের মতো। বাকিদের পেছনে দৌড়ঝাঁপ চলছে। মামুন বলল, দোস্ত চল ক্যান্টিন থেকে কিছু খাইয়া লই, তারপর আবার শুরু করি। অনেক বেলা হয়েছে তো। দৌড়ঝাঁপার রোদের তাপে জামিলের ফর্সা চেহারা লাল কালো বর্ণ ধারণ করেছে। ও পকেট থেকে টিস্যু বের করে ঘাম মুছতে মুছতে বলল, দোস্ত খাবার গলা দিয়ে নামবে না। কেন, কি হয়েছে? তুই বুঝতেছিস না? এখনো 13 জন বাকি। এদেরকে না নেওয়া পর্যন্ত খাই কি করে? দোস্ত রাগ করিস না, তুই বরং খেয়ে নে। মামুনের মুখ দিয়ে কথা সরছে না। ও অবাক হয়ে জামিলের দিকে তাকিয়ে আছে। দিনের জন্য তার এই প্রিয় বন্ধুটি দিনরাত কি অক্লান্ত পরিশ্রমই না করে যাচ্ছে, আর ও কিনা খাওয়ার কথা ভাবছে। মামুন বলল, ঠিক আছে খাওয়া পরে, আগে দাওয়াত। জামিল তাকিয়ে দেখল ক্ষুধায় পিপাসায় বন্ধুর চোখ মুখ শুকিয়ে আমসত্ত্ব পর্যায়ে গিয়ে ঠেকেছে। ওর বেশ মায়া লাগলো। মামুনও তো আজ কম পরিশ্রম করছে না। জামিল হেসে বলল, চল দুজনে কিছু মুখে দিয়ে নেই, তারপর আবার ওকে। খাওয়ার কথা শুনে মামুনের চেহারা হাজার পাওয়ারের ফিলিপস বাতির মতো জ্বলে উঠল। ফিক করে হেসে বলল, তবে তাই হোক। ক্যাম্পাসের ক্যান্টিনে আজ ভুনা খিচুড়ি রান্না হয়েছে। বাবুর্চি ফালু মিয়া এই জিনিস খুব ভালো রাঁধে। ফালু মিয়া অমায়িক মানুষ, সবসময় ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখে। জামিলকে দেখে ঠোঁটের হাসি প্রায় থুতনির কাছাকাছি ঝুলিয়ে এনে বলল, ভাই সাহেবকে ইদানিং এদিকে দেখা টাকা যায় না যে? মামুন বলল, দেখবেন কেমনে ফালু ভাই, দোস্তের উপরে দিয়া এই কয়েকদিন অনেক ঝোড়ঝাপটা গেছে। ঝোড়ঝাপটার কথা মনে হতেই জামিলের মনে পড়ল হাসান ফারুকের কথা। এই লোকটিকে দাওয়াত দেওয়া প্রয়োজন। কিভাবে কি করা যায়? আশফাক স্যারের সঙ্গে পরামর্শ করে সামনে এগোতে হবে। দিনের কাজে পরামর্শ অতি জরুরি। জামিলের ফোন বেজে উঠল। বাড়ি থেকে বড় আপার ফোন। নাজু আপা আজ সকালেও ফোন করেছিলেন। বিয়ে বিষয়ে কি যেন বলতে চেয়েছিলেন, লাইনটা হঠাৎ কেটে গিয়েছিল তখন। নিশির মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে ভেজা কাপড় সরাচ্ছে। বারান্দা থেকে মেইন গেট দেখা যায়। গেটের বাইরে রাস্তার বিপরীত পাশে একটা সাদা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। এই গাড়িটি এখানে আগে কখনো দেখা যায়নি। একটা বাদামওয়ালা গলার গামছায় গামছা ঝুলিয়ে আই চীনা বাদাম বলে চেঁচিয়ে যাচ্ছে। ঢাকা শহরে ফেরিওয়ালারা সাধারণত যা বিক্রি করে তার নাম বিকৃত করে চেঁচায়। বাদামওয়ালাদের লম্বা টান দিয়ে বলতে হবে বাদেম। নাম বিকৃত করে ডাকার কারণ একটাই, কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা। এই বাদামওয়ালা মনে হয় এই টেকনিক জানা নেই, তাই বাদাম ডাকে কেউ আকর্ষণ বোধ করছে বলে মনে হলো না। পেছনের জানালার কালো কাচ নামিয়ে দিয়েছে সাদা প্রাইভেট কার। জানালা দিয়ে একটা সাদা হাত বেরিয়ে এলো, সঙ্গে রংচং মাখা একটা মেয়ের ফর্সা চেহারা। চেহারাটা এই বাড়ির গেটের দিকে তাকিয়ে আছে। এই চেহারা নিশির মায়ের অতি চেনা। মারিয়া নামের এই মেয়ে প্রতিদিন এই বাড়িতে আসে। এই মেয়ের মতলব কি কে জানে। গেট দিয়ে বের হয়ে সাদা প্রাইভেট কারে মারিয়ার পাশে গিয়ে বসলেন হাসান ফারুক। গাড়িটা ছুটে বেরিয়ে গেল। নিশির মার বুকটা ধক করে উঠল। লোকটা মারিয়া নামের এই ডাইনির হাতের পুতুল হয়ে যাচ্ছে না তো? 2 বছর আগে এক চান্নি পরশ রাতে এই বাড়িতে একটা বড় ধরনের অঘটন ঘটে গিয়েছে, যার নীরব সাক্ষী নিশির মা। সে ছাড়া কাকপক্ষীও জানে না। মায়ের শোকে কাতর জেরেনও জানে না সত্যিটা আসলে কি কি ঘটেছিল সেদিন। নিশির মা চোখ মুখ শক্ত করে মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনো আন্ধার ছায়া জেরিনের মতন নিষ্পাপ চাঁদের লাহান মাইয়াডার মুখে পড়তে দেওয়ান যাইব না। জেরিন বেশ অবাক হলো। ওর ধারণা ছিল না যে এমন কিছু ঘটবে। ওর বাবার কুটচালের জন্য জামিলের জীবনে জেল খাটার মতো এমন একটা কলঙ্কিত ঘটনা ঘটল। জেরিন তো ভেবেই রেখেছিল এরপর ওর জন্য জামিলের পক্ষ থেকে ঘৃণা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। বাবার এই ঘৃণিত কাজের কারণে জেরিনের ক্যাম্পাসে যাওয়া বন্ধ করতে হলো। এত কিছুর পরও যে জামিল ওর মেসেজের জবাব দেবে, ওকে শুভকামনা জানাবে, এটা জেরিনের বিশ্বাসই হতে চাচ্ছে না।
আল্লাহ আপনাকে দিনের উজ্জ্বল আলোয় আলোকিত করুন। শুভকামনা আপনার জন্য। জামিলের পাঠানো এই মেসেজ এই পর্যন্ত 20 বার পড়া হয়ে গেছে। যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস প্রস্তুতি নিয়ে আয়োজন করে পড়তে হয়। 21তম বার পড়ার আগে জেরিন একটা প্রস্তুতি নিয়ে নেওয়ার চেষ্টা করলো। জেরিনের এত আনন্দ লাগছে, এই আনন্দের সামনে পৃথিবীর সব আনন্দ মূল্যহীন। এই কদিন দুশ্চিন্তা আর অপমানে নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল জেরিন। ওর মনে হচ্ছে বুকের উপর থেকে এইমাত্র বিশাল এক জগদ্দল পাথর সরে গেল। জেরিন ভাবছে, আমাদের ধর্ম আর ধর্মভীরু মানুষগুলোর চরিত্র এতটা সুন্দর, এত কোমল আর ক্ষমাশীল। কিছু দুশ্চরিত্র দুরাচারের কারণে মানুষ ইসলাম ধর্মের সৌন্দর্য থেকে দূরে সরে আছে। জেরিনের মনে হলো জামিলের মধ্যেই যেন ইসলামের অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। জেরিন এতদিন বুঝতে পারেনি যে ওর নিজের ভেতরে একটা লোভী মন আছে। এই প্রথম জেরিনের লোভী মন বলছে, ইস এত সুন্দর কোমল চরিত্রের মানুষটা যদি তার জীবনের সঙ্গী হতো। ওর ভেতরে একটা ভীতু মনও রয়েছে। ভীতু মন বলছে, জামিলের জীবনে অন্য কেউ নেই তো? ভীতু মন আবার আশার আলোও দেখাচ্ছে, বলছে, না, কে থাকবে? হুজুর সাহেবদের কি এরকম কেউ থাকতে আছে? গাজীপুরে হাসান ফারুকের বিশাল বাগান বাড়ি ঘুরে ঘুরে দেখছে মারিয়া। তার এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। শহরের হইচই হাঙ্গামা থেকে জায়গাটা বেশ নিরাপদ। মনে মনে এরকম একটা জায়গায় খুঁজছিল সে। হাসান ফারুক আর হাঁটতে পারছে না। তিনি ক্লান্ত হয়ে একটা কড়ই গাছের নিচে বসে পড়লেন। মারিয়া হাসান ফারুকের দিকে হাত বাড়িয়ে দিয়ে আহ্লাদে কণ্ঠে বলল, কি হলো ইয়াং ম্যান, বসে পড়লে কেন? হাসান ফারুক এই মেয়ের কথা শুনে বেশ আনন্দিত। মেয়ের কথায় জাদু আছে। তার মতো 50 বুড়োকে এই মেয়ে কথায় কথায় ইয়াং ম্যান বলে ডাকছে। তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, আর একটু বসি না ডার্লিং, তুমিও বসো আমার পাশে। নো, কোনো বসে চলবে না, এসো, আমার হাত ধরো, চলো ওই দিকটাই, ওই যে পুকুর পাড়ের দিকটায় আর একটু হেঁটে আসি। হাসান ফারুক মারিয়ার হাত ধরে উঠে দাঁড়ালেন। তিনি দারুণ অবাক হলেন। এই মেয়ে শুধু সুন্দরী না, মনটাও তার একদম উদার, কোনো জড়তা নেই। কত সহজে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তিনি ভাবলেন, ধর্মের বাধাবন্ধন না থাকলে যে মেয়েরা কতটা উদার এবং মুক্তমনা হয়, এই মেয়েকে দেখলেই এর প্রমাণ পাওয়া যায়। পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে সারি সারি আম, কাঁঠাল আর নারকেল সুপারি গাছের দিকে তাকিয়ে মারিয়া বলল, আচ্ছা ইয়াং ম্যান, তোমার এই বাগান বাড়িতে কতগুলো ফলের গাছ আছে? এই কথা কেন জানতে চাচ্ছ লাভলি লেডি? না, এমনি বলো না প্লিজ। এই ধরো 1000-1200 মতো। ও তাই? সব মিলে পুরো বাগান বাড়িটার বর্তমান মূল্য কত হতে পারে? 10 কোটির মতো। মারিয়া অদ্ভুত ভঙ্গিমায় মাথা কাত করে চোখ বড় বড় করে হাসান ফারুকের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকা অট্রা হাসিতে ফেটে পড়ল। হাসান ফারুক মারিয়ার সেই হাসির কারণ বুঝতে না পেরে বললেন, কি ব্যাপার, হাসছো যে? এমনি। ও আচ্ছা, তুমি বিয়ে করছো না কেন? হাসান ফারুক ঠোঁট উল্টে কণ্ঠে হতাশ ভাব নিয়ে বললেন, কি যে বলো না ইয়াং লেডি, কারো কি মাথা খারাপ হয়েছে যে এই বুড়োকে বিয়ে করবে? মারিয়া আবারও রিনিচিনি হাসির ফোয়ারা বইয়ে দিয়ে বলল, কেন, চারপাশে কোনো সুন্দরী মেয়ে চোখে পড়ছে না বুঝি? হাসান ফারুক বুঝতে পারছে না এই মেয়ে কি বলতে চাচ্ছে। মারিয়া মেয়েটাকে যতই দেখছেন অবাক না হয়ে পারছেন না। ওর মতো 23-এর তমনি সুন্দরী স্মার্ট মেয়ের কণ্ঠে এ কোন আহ্লান? হাসান ফারুকের 50 বছরের বুড়ো মনটা যেন হঠাৎ 25 বছরের যুবকের মতো হয়ে গেল। তিনি চারপাশে তাকিয়ে রসিকতা করে বললেন, কই, কোথায়? তোমাকে ছাড়া আর কোনো সুন্দরীকে চোখে পড়ছে না তো? মারিয়া বাঁকা চোখে দৃষ্টি মেলে ঠোঁটের কোনায় বাঁকা হাসি ঝুলিয়ে বলল, বুদ্ধ কোথাকার, কিচ্ছু বোঝো না? তোমার তো দেখছি কারো মন বোঝার বয়সে হয়নি। মারিয়া বাঁকা চাহনি আর কথার ফুলঝুরি হাসান ফারুককে কাবু করতে সময় নিল না। তিনি উৎসাহিত ভাব কিছুটা দমিয়া সিরিয়াস কণ্ঠে বললেন, মারিয়া, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে নাকি মজা করছো? মারিয়া যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। জবাবও তার কাছে রেডি আছে, তবুও গম্ভীর ভাবনার ভেতর দিয়ে যাচ্ছে এমন ভাব নিয়ে রেন্টি গাছের চূড়ার দিকে উদাস নয়নে তাকিয়ে বলল, এই বয়সে তোমাকে বিয়ে করলে আমার লাভটা কি? আমি কি পাবো? হাসান ফারুকের যেন আর তর সইছে না। তিনি জবাব দিতে এক মুহূর্ত দেরি না করে মারিয়ার হাত দুটি ধরে কাতর হয়ে বললেন, লাভলি লেডি, তুমি যা চাও তাই পাবে। লাভলি লেডি তো আর জানাতানো লেডি না, নারী লোভী পুরুষকে কাবু করে করে সে অভ্যস্ত। সে দেখলো তার দেওয়া টোপ মন্ত্রের মতো কাজ করছে। আনন্দে তার চোখ দুটি চকচক করে উঠল। চকচকে ভাবটা এখন প্রকাশ করা চলবে না।
এই বুড়োকে আরও কিছুদিন বাজিয়ে দেখতে হবে। বুড়োর ঘরে জেরিন নামের বুদ্ধিমতী শিক্ষিতা সম্মত এক মেয়ে রয়েছে। বুড়োর বিদেশে সেটেল ছেলেটাকে নিয়ে মারিয়ার টেনশন নেই। ওই ছেলে কোনো কালে দেশে ফিরে আসবে বলে মনে হয় না। মারিয়া বলল, ডার্লিং, আমাকে কিছুদিন ভাবতে সময় দিতে হবে। হাসান ফারুক বললেন, ওকে, সময় যখন নিতেই হবে, কি আর করার। তবে এই অধমকে নিরাশ করো না লাভলি লেডি। বাগানবাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে ফিরে যেতে যেতে মারিয়া বলল, ইয়াং ম্যান, অনেক দেরি হয়ে গেছে, মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। হাসান ফারুক ঘড়িতে চোখ রেখে বললেন, তাই তো, তাড়াতাড়ি চলো, আমি তো ভুলেই গিয়েছিলাম। মারিয়ার ঠোঁটে বাঁকা হাসি, এখন থেকে তোমাকে সব মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, ওকে ইয়াং ম্যান। হাসান ফারুক কিছু বলেন না, শুধু মাথা নেড়ে সায়দান আর ভাবতে থাকেন, এ মেয়ে শুধু সুন্দরী আর স্মার্টই না, কেয়ারফুলও বটে। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আগামী পর্বে জানবো এই বুড়ো বেটা এই মেয়ের ফাঁদে কেমনে পড়ে এবং কেমনে সব সম্পত্তি এই মেয়েটা হরপ করে নেয়। ইনশাআল্লাহ সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।